হাই প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো রয়েছে। তো এর আগের দিন আমরা ষষ্ঠ শ্রেণীর পৃথিবীর আবর্তন গতি যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের পৃথিবীর আবর্তন গতি কাকে বলে জেনেছি। সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝে সেটাও আমরা জেনেছি। পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে এক পাক খেতে কত সময় নেই সেটা আমরা জেনেছি। তা আজ আমরা পৃথিবীর আবর্তন গতি অধ্যায়েরই বিষয়েরই অংশ দিন আর রাত সম্পর্কে জানবো বা বুঝে নেব। তো দিন আর রাত কথাটি আসলে আমাদের মনে তাহলে প্রশ্ন জেগে যায়, দিন বলতে কি বুঝি আর রাত বলতে কি বুঝি, অর্থাৎ দিন কাকে বলে আর রাত কাকে বলে। তো আমরা তো জেনেছি পৃথিবী আবর্তনের জন্য পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় সূর্যকে সামনে রেখে। পৃথিবী যদি যখন পশ্চিম থেকে পূর্বে পাক খায় বা আবর্তন করে, তখন পৃথিবীর একটা অংশ সূর্যের দিকে থাকে আর একটা অংশ সূর্যের বিপরীত দিকে থাকে। তো যে অংশটা সূর্যের সামনের দিকে থাকে সেই অংশে সূর্যের আলো পায়, ফলে আলোকিত থাকে। আর যে অংশ সূর্যের বিপরীত প্রান্তে থাকে অর্থাৎ সূর্যের আলো পায় না, সেখানে থাকে অন্ধকার। তো সূর্যের আলোকিত অংশ বা সূর্যের যে প্রান্তটা, পৃথিবীর যে প্রান্তটা সূর্যের দিকে থাকে, ওই প্রান্তে সূর্যের আলো পাওয়ার জন্য সেখানে হয় দিন, আর বিপরীত প্রান্তে যেহেতু সূর্যের আলো পায় না তখন সেখানে হয় রাত। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীর আবর্তনের জন্য পৃথিবীর যে অংশটা সূর্যের আলো আলোকিত হয় ওই অংশটাকে বলা হয় দিন, আর যে অংশটা আলো পায় না, আলোবিহীন অন্ধকার থাকে, সেটাকে বলা হয় রাত। তাহলে পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এর জন্যই যে দিন আর রাত সংঘটিত হয় বা ঘটে থাকে, সেটা আমরা একটা সহজ পরীক্ষার মাধ্যমে বুঝে নেব বা জেনে নেব। তো চলো মনে করে নি, এটা একটা টেবিলের উপর একটা মোমবাতি রাখা রয়েছে আর একটা গ্লোব পৃথিবী একটা রাখা রয়েছে। এটা যে গ্লোব আছে মনে করে নিলাম, এই মোমবাতিটা যখন আলো জ্বলে, এই গ্লোবটাকে আমি যদি ঘোরাই পশ্চিম থেকে পূর্ব দিকে, যদি আমি পাক খাওয়াই বা ঘোরাই, ল্যাটিন যেরকম ঘোরে সেরকম আমি যদি হাত দিয়ে ঘোরাই, তাহলে দেখতে পাই মোমবাতির আলো পৃথিবীর একটা অংশ পাচ্ছে আর বিপরীত প্রান্তটা পাচ্ছে না। তো যে অংশটা মোমবাতির সামনে আছে, পৃথিবীর যে অংশটা মোমবাতির সামনের দিকে আছে, সেই অংশ আলোকিত থাকার জন্য আলোকিত অংশ সেটা নামে পরিচিত, আর যে অংশটা মোমবাতির আলো পাচ্ছে না পৃথিবীর, ওই অংশটা অন্ধকার থাকছে। ঠিক এরও অনুরূপ ভাবেই তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, যে অংশটা সূর্যের দিকে সামনে থাকে সেখানে হয় দিন, আর যে অংশটা সূর্যের বিপরীত প্রান্তে থাকে সেখানে হয় রাত। তাহলে পরীক্ষার মাধ্যমে আমি বুঝতে পেরে গেলাম যে এই দিন আর রাত পৃথিবী যে নিজের অক্ষের চারদিকে আবর্তন করে একবার পাক খায়, সেটা সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। এটাকে এক দিনও ধরা হয়। তো দিন আর রাত যে সংগঠিত হয় পৃথিবীতে, এটা বেশ কয়েকটা অবস্থা বা পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়। এক নম্বর হচ্ছে উষা, প্রভাত, মধ্যাহ্ন, গোধূলি, সন্ধ্যা আর মধ্যরাত্রি। একটা আছে ছায়াবৃত্ত। তাহলে আমাদেরকে জানতে হবে কি ছায়াবৃত্ত কাকে বলে বা ছায়াবৃত্ত কি। ছায়াবৃত্ত বলতে বোঝায় পৃথিবীর
যে অংশটা আলো রয়েছে আর যে অংশটা আলো পায় না, এখানে আলোকিত অংশ আর অন্ধকার অংশ কিন্তু একই জায়গায় হঠাৎ করে শেষ হয়ে যায় না। তো আলোকিত অংশ আর অন্ধকার অংশ যে একটা বরাবর যেখানে মিলিত হয় সেখানে যে একটা বৃত্ত রেখার সৃষ্টি হয়, ওই অন্ধকার আলোকিত অংশ আর অন্ধকার অংশ মিলিত বরাবর যে বৃত্ত রেখা এটাকে বলা হয় ছায়া বৃত্ত। তারপরে নেক্সট আসে উষা কাকে বলে। তাহলে আমরা এই ছবিটার দিকে লক্ষ্য করব, উষা গোধূলি ইত্যাদি সম্পর্কে জেনে নেব। উষা কাকে বলে? আমরা প্রতিদিনই রাত্রে ঘুমিয়ে পড়ি, আবার সকালে ঘুম থেকে উঠি। তো আমরা সকালে যখন ঘুম থেকে উঠি অনেক সময় দেখি কি সূর্যোদয় হয়নি, অর্থাৎ সূর্য উদিত হয়নি। তখন পূব আকাশের দিকে দেখলে বা লক্ষ্য করলে দেখা যায় কি একটা ক্ষীণ আলোর ছটা দেখা যায়। তো সূর্যোদয়ের পূর্বে পূর্ব দিকে যে ক্ষীণ আলো দেখা যায়, যে অবস্থা ক্ষীণ আলোময় যে অবস্থা দেখা যায়, সে অবস্থাটাকে বলা হয় উষা। তো ঠিক অন্ধকার অংশ পেরিয়ে উষা সূর্যোদয়, যখন অন্ধকার অংশ পেরিয়ে সূর্য যখন উদিত হয়ে যায়, যখন অন্ধকার ছায়াবৃত্তটা পেরিয়ে যখন আলোকিত অংশ পৌঁছায়, তখন সেখানে হয় প্রভাত বা সকাল বা মর্নিং। তো পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, অনবরত পাক খেয়ে যায়, তো এর জন্য আমাদেরকে মনে হয় কি সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। এটা সূর্যের দৈনিক আপাতগতি বলে। তা সূর্যের এর ফলে সূর্যের অবস্থা পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে সরতে থাকে। তো ঠিক যখন সূর্য সরতে সরতে একটা সময় ঠিক একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, মনে করে সূর্যটা ঠিক মাথার উপরে রয়েছে। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে দিনের একটা অংশে বা দিনের একটা সময়, যে সময়টাতে সূর্য মাথার উপরে অংশে থাকে সেই সময়টাকে বলা হয় মধ্যাহ্ন। এই মধ্যাহ্নটা নির্বাচন করা হয় বা সময়টা ধরা হয় দুপুর 12টার সময়। তাহলে মধ্যাহ্ন ধরা হয় বা নির্বাচন করা হয় সময়টা হচ্ছে দুপুর 12টা। তারপর সূর্য আবার সরতে 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 পশ্চিম দিকে চলে যায়, গিয়ে পশ্চিম অংশে পশ্চিম আকাশে একটা সময় সূর্য অস্তমিত হয়ে যায় বা ডুবে যায়। তো সূর্য যখন ডুবে গেল, তো সূর্য ডোবার পর পশ্চিম আকাশে একটা ক্ষীণ আলো দেখা যায়, সেই ক্ষীণ আলোময় অবস্থাটাকে বলা হয় গোধূলি। সূর্য যখন আবার আলোকিত অংশ পেরিয়ে অন্ধকার অংশের দিকে চলে যায়, যে সময়টা সূর্য আলোকিত অংশ পেরিয়ে অন্ধকার অংশে অবস্থান করছে, এই সময়টাকে বলা হয় সন্ধ্যা। তাহলে আর একটা অংশ আমি পাবো, সন্ধ্যা পেয়ে গেলাম। তাহলে সূর্য মধ্যাহ্ন পেয়েছে একটা দিনের একটা অংশ, আর একটা অংশ পেলাম সন্ধ্যা। তাহলে মধ্যাহ্ন আর সন্ধ্যার মাঝামাঝি একটা সময়ে সূর্য থাকে বা অবস্থান করে, ওই মাঝামাঝি সময়টাকে তখন বলা হয় অপরাহ্ন বা বিকেল বেলা। এটা সাধারণত 3টে থেকে 4টার সময় আমরা বিকেল বেলাটা বলে থাকি। তাহলে মধ্যরাত্রি কি? সূর্য যখন এক প্রান্তে যে আলোকিত অংশ থাকে, পৃথিবীর যে অংশটা আলোকিত থাকে, মনে করে নিলাম এটা পৃথিবীটা আলোকিত অংশ আর এই অংশটা অন্ধকার অংশ। তাহলে এই প্রান্তে যখন সূর্য মাথার উপরে আছে তখন এখানে সংঘটিত হচ্ছে মধ্যাহ্ন, তখন ঠিক তার বিপরীত প্রান্তে তখন সময়টা হয় মধ্য রাত্রি। তাহলে এখানে যদি মধ্যাহ্ন হয় তাহলে এই অংশ হবে মধ্য রাত্রি। তাহলে আমরা জানতে পারলাম কি দিন ও রাত কাকে বলে, ছায়াবৃত্ত কি, উষা কি, প্রভাত কি, মধ্যাহ্ন কি, গোধূলি কোন সময়, সন্ধ্যা কাকে বলে, মধ্যরাত্রি কাকে বলে ইত্যাদি সম্পর্কে আমরা জেনে দিলাম। তো পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এই আবর্তনের গতিবেগ কিন্তু আমরা বুঝতে পারি না বা অনুভব করতে পারি না। এটা আবার কারণ কি? পৃথিবী
এটা একটা পৃথিবী। পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে এটাকে পৃথিবীর আবর্তন গতি বলা হয়। কিন্তু আমরা পৃথিবী যে এত প্রচন্ড গতিতে আবর্তন করছে, নিজের চারদিকে যে পাক খাচ্ছে, এটা আমরা বুঝতে বা অনুভব করতে পারি না কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমাদের মনে জাগে বা এসে যায়। তাহলে এর কয়েকটা কারণ আছে। আমরা জেনে নেব পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, অথচ আমরা তার গতিবেগ অনুভব করতে পারি না। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এর অনুভব আমরা করতে পারি না বা বুঝতে পারি না। এর এক নম্বর কারণ হলো পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এই পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল, বিভিন্ন গ্যাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, বিভিন্ন ধরনের গ্যাস আছে। পৃথিবী যেহেতু গোলাকার, ওই গ্যাসগুলো একটা বৃত্তাকারে বা বলয়াকারে রয়েছে, এটাকে বলা হয় কি বায়ুমণ্ডল। পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এই বায়ুমণ্ডল ঠিক পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বায়ুমণ্ডল। এটা একটা কারণ, এজন্য পৃথিবীর আবর্তন গতি আমরা লক্ষ্য করতে পারি না। 2 নম্বর, পৃথিবী যে আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, আবর্তনের সময় আমাদের চারপাশে গাছপালা, ঘর বাড়ি সবকিছুই পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সংগতি রেখে একই সঙ্গে আবর্তন করছে। এজন্য পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না। 3, এত বিশাল একটা পৃথিবী, এই বিশাল একটা পৃথিবীর মাঝখানে আমরা যদি একটা ধরি, আমরা একটা সামান্য একটা অংশ, এই বিশাল পৃথিবীর সাপেক্ষে আমরা যে একটা ক্ষুদ্র অংশ, এটা যে ক্ষুদ্র একটা বস্তু বা অংশ, বিশাল পৃথিবীর সাপেক্ষে পশ্চিম থেকে পূর্বে যে পৃথিবী আবর্তন করছে, তো এই ক্ষুদ্র বস্তু তার পক্ষে পৃথিবীর এত বড় পৃথিবীর আবর্তন গতি অনুভব করা সম্ভব নয়। আরেকটা কারণ 4, আবর্তন গতি আমরা বুঝতে পারি না। 4 নম্বর কারণ, পৃথিবীর সামনে এমন কোন স্থির বস্তু বা গতিশীল বস্তু নেই যার সাহায্যে আমরা অনুভব করতে পারবো কি পৃথিবী আবর্তন করছে। অর্থাৎ পৃথিবীর সামনে, ঘূর্ণায়মান পৃথিবীর সামনে এমন কোন বস্তু বা এমন কোন স্থির বস্তু বা এমন কোন চলমান বস্তু নেই যার সাহায্যে আমরা বুঝতে পারবো কি পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। এই জন্যই পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না। তাহলে আমার প্রশ্ন চলে আসে কি পৃথিবী যদি আবর্তন না করতো তাহলে কি ঘটতো? এটা বিশাল প্রশ্ন। পৃথিবী যদি আবর্তন না করতো তাহলে পৃথিবী, ধরে নিলাম এটা পৃথিবী, এই অংশটা সূর্যের আলো পায়, এই অংশ সূর্যের আলো পায়, অংশ পায় না, তাহলে এটা হলো আলোকিত অংশ আর এটা হলো অন্ধকার অংশ। পৃথিবী যদি আবর্তন না করতো তাহলে আমরা যে অংশে আলো, সূর্যের আলো পেত, ওই অংশে চির দিন থাকতো, আর যে অংশে সূর্যের আলো পেত না সেই অংশে চির রাত বা অন্ধকার থাকতো। অর্থাৎ পৃথিবী যদি আবর্তন না করতো বা পৃথিবী যদি আবর্তন না করতো তাহলে পৃথিবীর একটা অর্ধেক অংশে চিরদিন থাকতো, যে অংশটা আলোকিত পেত, আর যে অংশ আলো পেত না সূর্যের, ওই অংশে চির অন্ধকার আর চির রাত হিসাবে অবস্থান করত। এবার আমার মনে একটা প্রশ্ন বা আমাদের মনে একটা প্রশ্ন চলে আসে, যদি হঠাৎ পৃথিবী আবর্তন করা থেমে যায় তাহলে কি ঘটবে? পৃথিবী যদি হঠাৎ তার আবর্তন গতি বন্ধ হয়ে যায়, পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এই আবর্তন গতি যদি হঠাৎ থেমে যায় তাহলে কি ঘটবে? তো পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, তাহলে যদি আবর্তনটা থেমে যায় তাহলে প্রত্যেকটা ঘর বাড়ি গাছপালা বিল্ডিং যত কিছু রয়েছে সবকিছু পূর্ব দিকে পড়ে যাবে। এটা বোঝার উপায় হলো, আমি সামনের দিকে দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে আমি হঠাৎ থেমে যাব, হঠাৎ থামলে আমি কোন দিকে পড়বো? পেছনের দিকে না সামনের দিকে? তা আমি সামনের দিকেই পড়বো। যে কোনো ব্যক্তি ঠিক
অনুরূপভাবে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, ফলে আবর্তন গতি থেমে যায়, তাহলে পৃথিবী যে সমস্ত বস্তুগুলো পাহাড় পর্বত ঘর বাড়ি বিল্ডিং যা কিছু রয়েছে সবকিছু পূর্ব দিকে পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে। এটা হলো একটা ব্যাপার। আর কি হবে, সঙ্গে সঙ্গে ওই ঘর বাড়ি সমস্ত কিছু পৃথিবীটা লন্ডভন্ড অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে পেলাম পৃথিবীর যদি আবর্তন গতি থেমে যায় হঠাৎ, তাহলে সমস্ত বস্তুগুলো ঘর বাড়ি গাছপালা সবকিছুই পূর্ব দিকে পড়ে যাবে। আর একটা পেলাম কি, ওই আবর্তন গতি যদি থেমে যায় তাহলে সবকিছু নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাহলে আজকে আমরা জানলাম দিন রাত কাকে বলে, দিন রাতের বিভিন্ন অবস্থাগুলো, ছায়াবৃত্ত, উষা, প্রভাত, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, গোধূলি, মধ্যরাত্রি ইত্যাদি। আবার জানলাম এই পৃথিবী যে আবর্তন করছে এটা আমরা বুঝতে পারি না কেন, আর পৃথিবী যদি হঠাৎ থেমে যায় কি হবে। এর পরবর্তী পর্যায়ে এই অধ্যায়ের যে অংশগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।